অন্যান্য বিএনপির নেতারা যারা সোল্ড আউট হয়ে গেছে, যারা একটা বিশাল অংশ আজকে ভারতের কাছে সোল্ড আউট হয়ে গেছে। বেগম জিয়া কিন্তু এই আন্দোলনের পক্ষে ছিলেন শেষ পর্যন্ত, উনি থাকতে চেয়েছেন, ওনাকে উঠিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে বিএনপির নেতারা মিলে। যে অংশটা আওয়ামী লীগের সাথে ডিজিএফআর সাথে মিলে মিশে ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, লাল পানি খাওয়া, ক্লাবে গিয়ে সব একসাথে করেছে। জামাতের নেতাদেরকে ধরছিল বাংলাদেশের অনেক ইসলামী দল, ওলামায়ে কেরামরা কথা বলে নেই। এগুলো তো অন্য মাযহাব, অন্য ফিরকা, মৌদুদিবাদ তো এমনি প্রবলেম্যাটিক। যারা আমাকে পছন্দ করেন না, যারা দিনরাত গালাগালি আমাকে দিচ্ছেন, এই দেওয়াটা তো একটা অধিকার, এটা তাকে দিতে হবে। আমার পার্সোনাল ফেসবুক পেজ আইডি থেকে আমার অ্যাডমিনকে বলে দিয়েছি কোনো গালাগালি ডিলিট না করবার জন্য, সবকিছু থাকতে হবে, কারণ এটা তার অধিকার আমাকে গালি দেওয়ার। আমি পাবলিক পলিটিক্স করি, আমারে মিনিটে মিনিটে পাকিস্তান পাঠায়া দেয়, অথচ পাকিস্তানের ফ্লাইট সপ্তাহে মাত্র 2টা। বাট স্টিল তার আকাঙ্ক্ষা, মানে সে আমাকে প্রতিদিন পাকিস্তানে পাঠাইতে চায়, তার আকাঙ্ক্ষা প্রকাশ করবার অধিকারকে তো আমি সম্মান করব। এবং তখন আমরা দেখেছি যে ঘাদানি যেই ভাষাগুলো ব্যবহার করত, শব্দগুলো নির্মূল, নিশ্চিহ্ন, হেফাজতকে নাই করে দেওয়া, হুজুরদেরকে দেখে নিব, এই ধরনের বহু বক্তব্য তখন, আমি দেশের বাইরে ছিলাম, বাট তখন পত্রিকাতে আমি পড়েছি বলে আমার পরিষ্কার মনে আছে আর কি। যেই ভাষাগুলো আমরা 13-14-তে শাহবাগ থেকে শুনেছি, একই ভাষা মহিলাদের সেই মহিলা পরিষদের সমাবেশগুলো থেকে। তো এই জায়গাটা হচ্ছে যে এই বাস্তবতাটা একটা বয়লিং পয়েন্টে সরকার নিতে অ্যালাউ করেছে। সমস্যা যেটা আছে বাংলাদেশে সেটা হচ্ছে যে প্রতিবাদ করাটা কোনো সমস্যা না। আমি হেফাজতের 13 দফার অনেক কিছুর সাথে আমিও একমত না, এখানে ভিন্নভাবে এটাকে অ্যাড্রেস করবার সুযোগ আছে। কিন্তু হেফাজতের ওলামায়ে কেরামদেরকে এটা নিয়ে কথা বলবার তো অধিকার দিতে হবে। যারা এটা বিশ্বাস করেন তারা তো এটা নিয়ে মিছিল মিটিং করতে পারতে হবে। গণতন্ত্র মানে কি? আমি যেটার সাথে একমত না, মানে আমাকে, গণতন্ত্র মানে কি? আমাকে গালি দেওয়ার অধিকার থাকতে হবে। তো সেই জায়গাতে সমস্যা যেটা হয়েছে যে হেফাজতের বক্তব্য কিন্তু এটা বলা হয়নি। হেফাজত সরকারকে ইসলাম বিদ্বেষী বলছে, কিন্তু নারী অধিকারের যারা কাজ করছেন, মহিলা পরিষদ, এদেরকে নির্মূল করে দিতে হবে, নিশ্চিহ্ন করে দিতে হবে, তাদের মিছিল মিটিং আক্রমণ করতে হবে, এই ধরনের কোনো চিন্তা চেতনা আমরা এটার ভিতর দেখি নাই। তো এইটা 11 থেকে 13 পর্যন্ত চলছে। এর ভিতরে যেটা হয়েছে, যেহেতু 14 জানুয়ারিতে নির্বাচন স্কেজুয়াল, সরকার টেন্স হয়ে গেছে এবং এর ভিতরে বিএনপির একটা এলিমেন্ট যোগ হয়েছে, বিরোধী সব দলগুলো সবাই মিলে, যে এই হেফাজতের এলিমেন্টটাকে কিভাবে কাজে লাগানো যায়। এবং এই আলোচনাটা আসে না, আমার মনে হয় এই আলেমদের ভিতর থেকে আলোচনাটা আসতে হবে যে এপ্রিলে 2013 এপ্রিল মাসে কিন্তু হেফাজত একটা বড় সমাবেশ করেছে, নিরাপদে নিরিবিলি প্রোগ্রামাদি করে সে তারা বাড়ি চলে গেছে। তাহলে মেয়ের সমাবেশটা এত বেশি রক্তাক্ত হয়ে গেল কেন? এবং সেই সমাবেশে তো তখনকার বিরোধী দলীয় নেত্রী এসছেন। কথা ছিল বিএনপি টোটাল অ্যাজ এ পলিটিক্যাল পার্টি এই সমাবেশের সাথে মার্চ করবে, তারা একাত্মতা প্রকাশ করবে, বেগম জিয়া দাবি না আদায় হওয়া পর্যন্ত থাকবেন মঞ্চে। কিন্তু বিএনপির নেতারা ওনাকে কিছুক্ষণ সময় পরে থাকার পরে ওনাকে উঠায় নিয়ে গেছেন। এবং আমরা জানি বিশ্বস্ত সূত্রে যে সেদিন রাতে যে মিলিটারি স্টাইলে ক্র্যাকডাউন করবে এটা বিএনপি নেতারা জানতেন। আমরা জানি এটা ওলামায়ে কেরামরাও জানে যে বিএনপির নেতারা এই জন্য ম্যাডাম জিয়াকে এখান থেকে উঠায় নিয়ে চলে গেছেন। তাহলে দেখেন, আপনি এখানে 1 দিন 2 দিন 3 দিন থাকার প্রিপারেশন নিয়ে আসছেন, দাবি দেওয়া অথবা হোয়াট এভার, আপনি সরকারের সাথে নেগোশিয়েট করবেন, চলে যাবেন এলাকা ছেড়ে। বিএনপির পলিটিক্যাল এলিমেন্টটা যোগ হওয়া এবং যোগ হওয়ার পরে সেটা কমিটমেন্ট মোতাবেক সে পর্যন্ত না থাকা, তখন সরকারকে প্রচন্ড রকম এম্পাওয়ার করছে যে ক্ষোভ, মানে হুজুরদেরকে পিটাইতে হবে, সাইজ করতে হবে, এর ভিতরে আবার যুদ্ধাপরাধীর সেই নামকাওয়াস্তে বিচার চলছে। মানে পুরো ফ্রেমটা চিন্তা করে দেখেন, শাহবাগ তৈরি হচ্ছে এবং শাহবাগ থেকে হুমকি দেওয়া হচ্ছে হুজুরদের দেখে নিবে। একটা হচ্ছে মহিলা পরিষদ, নারীবাদীদের হুমকি, এর সাথে আবার শাহবাগীদের অংশ যোগ হয়েছে, ইসলামপন্থীদের, যুদ্ধাপরাধীদের বিচার টিচার এগুলো চলছে। সেই জায়গাতে দেখতে হবে যে কোন ফ্রেমে এই গণহত্যার সম্মতি, বৈধতা তৈরি করবার জন্য সরকার কাজ করেছে, বয়ানটা কি ছিল। এবং একই ইন্টারন্যাশনালি দেখেন, এটা যখন ডোমেস্টিক ডিসকোর্স এই অবস্থায় চলছে, ইন্টারন্যাশনাল ডিসকোর্স হচ্ছে ওয়ার অন টেরর। সারা দুনিয়াতে 9/11-এর পর থেকে মুসলিম বিশ্বে এবং মুসলিমরা যেখানে মাইনরিটি আকারে জীবনযাপন করছেন পশ্চিমে এবং অন্যান্য দেশগুলোতে, সেখানে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অনন্তকালের যুদ্ধ, রাইজিং মুসলিম কান্ট্রিগুলোকে সাপ্রেস করে দেওয়া, নাই করে দেওয়া, সেই প্রি 9/11 প্ল্যান কিন্তু এগুলো।
সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করব। তাহলে গ্লোবালি তখন ওয়ার অন টেররের ডিসকোর্স চলছে, যেই ডিসকোর্স দিয়ে আপনি যে কোনো দেশে ইসলামপন্থীদেরকে মৌলবাদী বানাইতে পারবেন, জঙ্গি বানাইতে পারবেন এবং তারপরে হত্যাযোগ্য করে ফেলতে পারবেন ইভেনচুয়ালি। এবং সেই হত্যাযোগ্যতা হয়ে যাওয়ার পরে তাকে হত্যা করবার পরে মানবাধিকারের প্রশ্নটা আসবে না, মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন আসবে না। তাহলে ফ্রেমটা চিন্তা করেন, এই ফ্রেম না বুঝলে কিন্তু শুধু হেফাজত, হত্যার বিচার চাই, এটা চাই, সেটা চাই, এই 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 ছোটখাটো জায়গাতে এটা থাকবে না। এটা একটা বড় ক্যানভাস আছে। এই বড় ক্যানভাসের ভিতরে দেখেন আমাদেরকে, ইসলামপন্থীদেরকে, দেশপ্রেমিক মানুষগুলোকে কিভাবে হত্যাযোগ্য করেছে। এবং শুধু হত্যাযোগ্য করে নাই, হত্যাযোগ্য করবার পরে এটা নিয়ে কথা বলাটাও মত প্রকাশের স্বাধীনতার ডেফিনেশনে ছিল না, যে আপনি এই হত্যা নিয়ে কথা বলতে পারবেন না। আপনি এই হত্যা নিয়ে কথা বললে আপনিও গুণযোগ্য হয়ে যাবেন, আপনিও ক্রসফায়ার যোগ্য হয়ে যাবেন। অতএব সেই ক্যানভাসে হচ্ছে হেফাজতের গণহত্যা হয়েছে। এবং আমরা এর আগে বারবার বলেছি, আমার মনে আছে আমি দেশের বাইরে ছিলাম, আমি ইন্টারন্যাশনাল অনেকগুলো মিডিয়াতে তখন ইন্টারভিউ দিয়েছি এই ব্যাপারে, এবং আমি বলেছি একই কথা, যে আমি কোনো পক্ষের সকল দাবির সাথে একমত না। আমি নারী নীতিমালারও পুরোটার সাথে একমত না, আবার হেফাজতেরও 13 দফার সবকিছুর সাথে আমি একমত না। কিন্তু গণতন্ত্র যেটা ডিমান্ড করে সেটা হচ্ছে দুই পক্ষকে তার কথা বলার অধিকার দিতে হবে, কোনো পক্ষকে কেউ নির্মূল করতে পারবে না। আর রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা হচ্ছে আজকে যারা সরকারি দল, এই ওলামায়ে কেরামের রক্তের উপর দিয়ে তাদেরকে ব্যবহার করে ক্ষমতায় আসবার চেষ্টা, এবং দিন শেষে ওয়াদা না রাখা। টোটাল জেনোসাইড হয়ে গেছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং এটার সাথে কিন্তু বেগম জিয়া জড়িত না, এটার সাথে কিন্তু অন্যান্য বিএনপির নেতারা যারা সোল্ড আউট হয়ে গেছে, যারা একটা বিশাল অংশ আজকে ভারতের কাছে সোল্ড আউট হয়ে গেছে। বেগম জিয়া কিন্তু এই আন্দোলনের পক্ষে ছিলেন শেষ পর্যন্ত, উনি থাকতে চেয়েছেন, ওনাকে উঠিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে বিএনপির নেতারা মিলে। যে অংশটা আওয়ামী লীগের সাথে, ডিজিএফআর সাথে মিলে মিশে ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, লাল পানি খাওয়া, ক্লাবে গিয়ে সব একসাথে করেছে। তো সেই জায়গা থেকে হচ্ছে হেফাজতের এই ক্যানভাসটা বুঝতে হবে। এরপরে কথা হচ্ছে যে রেজলিউশন কি। এটা যেটা করেছে যে দেখেন অনেকগুলো প্রসেসের মধ্য দিয়ে কিন্তু হেফাজতের গণহত্যা হয়েছে। আসার পরে পিলখানা গণহত্যা হয়ে গেছে, এবং এই প্রত্যেকটা গণহত্যার কিন্তু ধারাবাহিকতা আছে। দেখবেন পিলখানা গণহত্যা হয়েছে, যেটা রাষ্ট্র আকারে, সমাজ আকারে, রাজনীতির জায়গা থেকে সিভিল সোসাইটি এইটা নিয়ে কোনো সিরিয়াস ক্যাম্পেইন, তর্ক বিতর্ক, বিচারের দাবি দাওয়াকে জনপ্রিয় করে তুলতে পারে নাই। এবং আমার আর্ম ফোর্সেস, আমার সভরেন ফোর্সেস গুলোকে যখন মাটির সাথে মিশায় দিয়েছে, পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধে 57 জন মিলিটারি অফিসার একদিনে 2 দিনে মারা গেছে এমন কোনো হিস্ট্রি নাই, সারা পৃথিবীতে নাই, কোনো যুদ্ধেও হয় নাই এটা। এত পরিমাণ মিলিটারি অফিসার একদিনে হ্যাভ বিন কিলড, কখনো হয়নি। আমার কতগুলো ফোর্স, আপনারা জানেন যে পৃথিবীতে ক্রস সেকশন বিভিন্ন ফোর্সেস থেকে ডেপুটেশনে অফিসার দেওয়া হয়, সাথে হচ্ছে আমার বিজেপি। তাহলে আমার আর্ম ফোর্সেস এবং আমার সীমান্তরক্ষী বাহিনী, এর পুরোটার উপরে যে হত্যাযজ্ঞ চলেছে রাষ্ট্র আকারে। এবং ফজলুর রহমান কমিশন পরিষ্কার করে বলে দিয়েছে এখানে ইন্ডিয়ান এলিমেন্টস ছিল, এখানে আওয়ামী এলিমেন্টস ছিল, যারা জয়েন্টলি মিলে আমার সভরেন্টিকে অ্যাটাক করেছে। বিডিআর এর সাবেক চিফ মনুল হোসেন সাহেব ইন্টারভিউতে বলেছেন যে এখানে ইন্ডিয়ান এলিমেন্টস খুব পরিষ্কার করেছিল এবং আওয়ামী এলিমেন্টস ছিল, সবাই মিলেছিল। অসংখ্য এভিডেন্স আছে। ওখানে মিলিটারি অফিসার যিনি শহীদ হয়েছেন তার ওয়াইফ পরিষ্কার করে বলেছেন তাদেরকে যখন আক্রমণ করতে আসে তখন হিন্দি ভাষায় কথা বলছিল। ওলামায়ে কেরাম হেফাজতে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তারা পর্যন্ত ইন্টারোগেশনের ব্যাপারে বলেছেন যাদেরকে হিন্দিতে ইন্টারোগেট করা হয়েছে। তাহলে এই পুরো বিষয়টা যে এটা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন, জাতীয় নিরাপত্তার প্রশ্ন, সভরেন্টির কোশ্চেন। এবং দেখেন কারা, যারা প্রত্যেক দিন আমাকে আপনাকে 71-এর বটিকা বিক্রি করে, ওই ফেরিওয়ালারা, যেই ফেরিওয়ালা প্রত্যেক দিন আমাকে আপনার কাছে স্বাধীনতার চেতনা বিক্রি করে, ওই বটিকা বিক্রেতাওয়ালারাই প্রত্যেক দিন আমার স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছে। চেতনা ব্যবসা করতে করতে স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে, দাসখত দিয়ে আসছে ওই পারে। 2008-এর সেই বিখ্যাত ইনফেমাস ফেব্রুয়ারি মিটিং, যেটা কোয়ালিশন ইয়ার্স পড়লে আপনারা দেখবেন প্রণব মুখার্জি যে পরিষ্কার করে বলেছে যে কিভাবে এই আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পরিকল্পনা মঈনী আহমদকে 17টা ঘোড়া দিয়ে করে ফেলছে। 17টা ঘোড়ায় চড়তে পারতেছে? থাকে তো আমেরিকাতে, ঘোড়া চড়বে কেমনে? ঘোড়া তো এইখানে। তো সেই জায়গায় দেখেন এরকম একটা বড় ঘটনা ঘটে গেল। 2010-এ হচ্ছে জামাত নেতাদেরকে মিথ্যা মামলাগুলোতে বিচার শুরু হইলো। এরপরে হচ্ছে
এই হেফাজতে নারী নীতিমালার যে ক্রস সেকশন দাবি, 13তে হেফাজতের উপরে গণহত্যা, এবং এরপরে দেখেন বিএনপিকে নাই করে দেওয়া। এই যে দেখেন শত্রু আকারে যখন জামাতের নেতাদেরকে ধরছিল, বাংলাদেশের অনেক ইসলামী দল ওলামায়ে কেরামরা কথা বলে নাই, এগুলো তো অন্য মাযহাব, অন্য ফিরকা, মৌদুদিবাদ তো এমনি প্রবলেম্যাটিক, মারুক না তাদেরকে। কিন্তু ধরতে ধরতে এরপরে কোথায় যখন আসছে, আপনার তো প্রতিবাদ করার লোক ছিল না তো। ওই যে জার্মান নাৎসি টাইমে আপনার জার্মান প্রিস্ট ছিলেন নিমলার, তার একটা বিখ্যাত কোট আছে যে নাৎসি শাসন, হিটলারের শাসন যখন পিকে ছিল যুদ্ধের সময়, সেই 44-45-এর সময়, এবং তিনি নিজে এক সময় হিটলারের পক্ষের মানুষ ছিলেন, কিন্তু আউট অফ কনসিয়াসনেস হি রিফিউজ টু বিকাম পার্ট অফ দ্য হিটলার্স নাৎসি রেজিম এনি ফার্দার। এবং একটা পর্যায়ে আসছে, উনি ওনার লেখায় লিখেছেন যে একটা সময় আসছে, তার অনুভূতি সে কবিতার মতো করে লিখেছে যে when they came for the socialists I did not protest. তারা সমাজতন্ত্রীদেরকে ধরতে আসছিল রাতের বেলায়, আমি প্রতিবাদ করি নাই, because I was not a socialist. When they came for the communists I did not protest because I was not a communist. তারা এক রাতের বেলায় একটা কমিউনিস্টকে ধরতে আসছিল, আমি প্রতিবাদ করি নাই, কারণ আমি তো কমিউনিস্ট ছিলাম না। When they came for the trade unionists I did not raise my voice because I was not one of them. তারা ট্রেড ইউনিয়নকে ধরতে যখন আসছিল, আমি প্রতিবাদ করি নাই, কারণ আমি তো ট্রেড ইউনিয়নিস্ট ছিলাম না। And lastly, when they came for me, there was none left to protest. সর্বশেষ যখন আমাকে ধরতে আসছে, সেই রাতে প্রতিবাদ করবার মতো আর কোনো মানুষ বেঁচে ছিল না। তাহলে এই যে মাযহাবী পার্থক্য, ধর্মীয় পার্থক্য, রাষ্ট্রের ইখতিলাফি বিষয় নিয়ে প্রতিবাদ না করতে করতে আপনারা রাষ্ট্রকে কোথায় নিয়ে আসছেন? এই সিভিল সোসাইটি যারা পিলখানা গণহত্যার প্রতিবাদ করে নাই বলেই শাপলা চত্বরে গণহত্যা হয়েছে, শাপলা চত্বরের গণহত্যার প্রতিবাদ করে না বলেই গত 16-17 বছরে একের পর এক গুম, খুন, ক্রসফায়ার, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর নামে গণহত্যা হয়েছে। বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীকে খুন করে নাই করে দেওয়া হয়েছে, তারা প্রতিবাদ করে নাই। প্রতিবাদ করে না বলেই গত 24-এর হাজার হাজার জনগণকে জীবন দিয়ে আবার প্রতিবাদ করতে হয়েছে। এইভাবে প্রতিবাদ না করার ফল হচ্ছে আরো নতুন করে মানুষের জীবন দিতে হবে। তাহলে সেই হেফাজতের ম্যাসাকারে কিন্তু আমাদের ওলামায়ে কেরামদের ভূমিকা আছে। আগে থেকে তারা অন্যায়গুলোর প্রতিবাদ করে নাই, তারা মাযহাবী পার্থক্যগুলোকে আপহোল্ড করে রাখছে। বিএনপি পলিটিক্যালি প্রতিবাদ করে নাই, তাকে যে লেভেলে এইখানে প্রতিবাদ করা দরকার ছিল, তার রাজনৈতিক নেতাকর্মীরা সোল্ড আউট হয়ে গিয়েছিল, তার খেসারত বিএনপিকে দল আকারে 17 বছর দিতে হয়েছে। তাহলে কালেকটিভ কনসাসনেসের জায়গায়, যেখানে আজকে টপিক বলা হচ্ছে যে আমার রাজনৈতিকতার যে প্রশ্ন, এই কনসাসনেসের জায়গায় আমাকে তো প্রত্যেক দিন রাইট রিজনের জন্য প্রতিবাদ করার প্রস্তুত থাকতে হবে। যদি না থাকেন, তাহলে এক্স্যাক্টলি ইউ আর এক্সপেক্টিং দ্য সেম থিং দ্যাট হ্যাপেন্ড টু আদার্স ইন দ্য পাস্ট, সেটাই হবে, এর আর কোনো বিকল্প নাই। কিন্তু 24-এর মতো যদি আমরা প্রতিবাদ জারি রাখি, তাহলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হইতে পারবে না। চুপচাপ হয়ে যাবেন, আবার নতুন করে ফ্যাসিবাদের বীজ বপন হওয়া শুরু হয়েছে। দেখছেন অল্প অল্প করে ছোট ছোট গাছ, আলাথানকুনি পাতার মতো গাছ ছোট ছোট করে জন্মাইতেছে। যদি এখন থেকে নিরানি না দেন, এই গাছগুলো ফ্যাসিবাদের বটবৃক্ষ হয়ে যাবে আগামী কয়েক বছর পরে। এটাই হিস্ট্রি, বারবার তাই হয়েছে। তাই আমার আমার যখন রাজনৈতিকতার প্রশ্ন আসতেছে, এটা অধিকারের প্রশ্ন শুধু আমার না, কালেকটিভ রাইটস এর কোয়েশ্চেন।